আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্নমঞ্চ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। এবং আপনার দর্শকদের অনেক অনেক শুভেচ্ছা। এবার আর অভ্যুত্থান হবে না, এবার বিপ্লবী হবে। সেটা হবে গণমানুষের বিপ্লব। তার সিমটম আপনারা দেখতে পাচ্ছেন। যেভাবে আমার ভাবির পোলারা আন্দোলন করেছিল এই সরকার উচ্ছেদের জন্য, যেভাবে চিঙ্গুমামেরা বলেছিল বিকল্প চাই বিকল্প চাই, তারা এখন বিকল্প পেয়ে গেছে। এমন সরকার বিকল্প পেয়ে গেছে, এমন বিকল্প বিরোধী দল পেয়ে গেছে যে এখন মোটর সাইকেলের উপরে শুয়ে থাকতে হয় 2 লিটার তেলের জন্য। আর আপনি এর আগে ভিডিওতে দেখেছেন যে সরাসরি পেট্রোলের ইঞ্জিন নিয়ে বসে থাকতে হয় যে আমার 5 লিটার তেল দাও। এরকম আমরা পেয়ে গেছি। তো এই অবস্থা থাকলে বিপ্লব হইতে কি 5 বছর লাগবে? একটা দেশ 5 বছর চলতে পারবে? যেখানে এই সরকার ইরান যুদ্ধটা, আমরা যদি আজকে যুদ্ধ নিয়ে আলোচনা করবো না, ইরান যুদ্ধ যে শুরু হয়েছে 1 মাস হয়েই নেই, ঠিক 1 মাস কোন রকম পার হয়েছে, তাতেই আমাদের দেশে হবে অভ্যুত্থান না, বিপ্লব হবে। আমার ধারণা এইভাবে যদি দেশ চলতে থাকে 1 থেকে 2 বছরের মধ্যে, আবারও বলতেছি, ওই আমার ভাবির পোলা তালিবর্ষ ও অন্তঃ হাতির মতো বলি কোট আন কোট। তো ইদানিং আবার লোকজন তো আমাদের মনে করে যে আমরা পড়ালেখা করি না, আমরা কিছু বুঝি না, আমাদের জ্ঞান বুদ্ধি কম, তাই ভাবির পোলাদেরই কপি করি। তখন তার বলতে পারবেন না আমরা ছোটখাটো পণ্ডিত। আমাদের ভাবির পোলারা তো মহাপণ্ডিত। তাই কোট আন কোট বলি যে 1 থেকে 2 বছরের মধ্যে আমার প্রথমে ধারণা ছিল, সম্ভবত আপনার চ্যানেলেও বলেছিলাম, অন্য জায়গায় বলেছিলাম, যে সম্ভবত 3 বছর টিকে থাকবে এই সরকার। আর যদি ভালোভাবে চালাতে পারলে 3 বছর টিকবে। তাহলে খারাপ ভাবে চালালে কি হবে? তো ধরে নেন সর্বোচ্চ 1 থেকে 2 বছর এর মধ্যে দেশে একটা বিপ্লব হবে এবং সেই বিপ্লবে এই সরকারের পতন ঘটবে। সেটাকেই উনি যদিও এটা, যিনি যে মন্ত্রী এই কথা বলেছেন, তিনি এটা বলে আসলে জামাত আর ভাবির পোলাদের একটু শান্ত করতে চেয়েছেন। তিনি এটা মনের থেকে বলেন নাই, কিন্তু এটা সত্য হয়ে যাবে। এই দেশে এইভাবে চলতে থাকলে, আবারও বলি কোট আন কোট, এইভাবে চলতে থাকলে, কারণ পেটে যদি ভাত না থাকে শ্বশুর বাড়িও ভালো লাগে না, মায়ের আঁচলও ভালো লাগে না। পেটে যদি ভাত না থাকে স্বামীর ঘরও ভালো লাগে না। খাস কথা বলে দেবে, রংপুরে বলে না ভাতারের ঘরও ভালো লাগে না। পেটে যদি ভাত না থাকে, শুনেন, পেটে দিলে পিঠে সয়। খাবারও দিবেন না, আবার উষ্টাবেন, পিঠে দিবেন, ওই বউ তো থাকবে না। আপনি জনগণকে তেল দিতে পারবেন না, বিদ্যুৎ দিতে পারবেন না, খাদ্যের দাম বেড়ে যাবে। সরকার বলেছে, এই সরকার আরেক মন্ত্রী বলেছেন, নামটা ভুলে গেছি এখন, একজন মন্ত্রী, অর্থমন্ত্রী সম্ভবত বলেছেন যে খাদ্যের দ্রব্যের দাম বাড়তে পারে। আপনি যদি অগ্রিম ঘোষণা দিয়ে বসেন, তো বাড়বেই, এমনিতেই বাড়বে। এই দেশের মানুষের যে মাশাআল্লাহ যে সুন্দর চরিত্র, সবগুলো তো ফেরেশতা। তৌহিদি জনতার দেশ, সব তো ফেরেশতা, এনে তোর কোনো শয়তান থাকে না। বাংলাদেশে কোনো শয়তান থাকে না, সব তৌহিদি জনতা, সব আল্লাহর ফেরেশতারা এই দেশে থাকে। তো এই আল্লাহর ফেরেশতারা যে দেশে থাকে, সেই দেশে যদি আপনি ঘোষণা করেন, আল্লাহর ফেরেশতারা এরকমই থাকে যে রোজার দিনে সবকিছুর দাম বাড়ে, এরকম আল্লাহর ফেরেশতারা। তারপর টাটকাউলির দল এখন হইলো বিরোধী দল, টাটকাউলি, তাই না? মনে আছে তো আপনার টাটকাউলি, যে আমির হারামজাদা বলেছিল, ওই যে আমির হারামজাদারা বলেছে টাটকাউলি। যদিও একজন, আমরা শুনি যে এমপিদের দেখে সরকারি বাহিনীর লোকেরা বলে জঙ্গি এমপি যাইতেছে, যাক সেটা অন্য প্রসঙ্গ। তো সরকারের অর্থমন্ত্রী যদি বলে যে দেশের খাদ্যদ্রব্যের দাম বেড়ে যাবে, পণ্যের দাম বেড়ে যাবে, তাহলে সেই দেশ আপনি ঠেকাইতে পারবেন, বা এমনিতেই তো পারবে, আপনি ঠেকাইতে পারবেন। তো এরকম যদি, তারপরে সামনে আপনি রেল চলবে না, বিদ্যুৎ বন্ধ হয়ে যাবে, ডিজেলের অভাবে বাস বন্ধ হয়ে যাবে, আবার জ্বালানি তেলের কারণে আপনার পৃথিবীতে জ্বালানি অর্থাৎ শক্তি, জ্বালানি শক্তি সেটা যেটাই হোক, জ্বালানি শক্তি হচ্ছে আসল শক্তি, সেটা যদি আপনার না থাকে সবকিছু ধসে পড়বে, সবকিছু ধসে পড়বে। তখন আপনার তো এই দেশে অভ্যুত্থান হতে বাধ্য। কারণ যতই এখন এরা জামাত প্রেমী হোক, বিএনপি প্রেমিক হোক, ভাবির পোলাদের প্রেমিক হোক, যত এরা ওই কি এবি পার্টি সিবি পার্টি, জামাতের যে টিম বি টিম সি টিমের প্রীতি হোক, এই মৌলবী সাহেব যতই ফাল পারুক, কেন তখন কেউ খাবার পায়, যতই জান্নাতের লোভ দেখায় জাহান্নামের দুজকের ডর, মানুষ তো খাবার নিয়ে যাবে না, নিজের পেটেই ভাত থাকবে না। তো মাদ্রাসার এতিমখানায় কিভাবে টাকা ভাত খাবার নিয়ে যাবে? দিতে পারবে কেউ? পারবে না। তখন কি হবে? তখন বাধ্যই হবে, তখন বাধ্যই হবে এই দেশে বিপ্লব ঘটবে। যারা বিপ্লব ঘটানোর রাজনৈতিক দল যারা আছে, তারা তখন বিপ্লব ঘটালে জনগণ নীরব থাকবে। জনগণ নীরব থাকলে যারা বিপ্লব ঘটাবে তাদের সামনে তো কেউ দাঁড়াবে না, প্রতিপক্ষ আসবে না। যেমন আমি অন্তত 4টি জেলার বিএনপির খবর আমি জানি, সর্বশেষ 4টি জেলার খবর জানি, খোদ বিএনপির উপর অসন্তুষ্ট। তার মধ্যে আমার নিজের জেলাও আছে, জামালপুর জেলাও আছে। খোদ বিএনপির লোকজন একটা দায়িত্ব নিয়ে বললাম, আবারও বলতেছি, রিপিট করতেছি, বিএনপির লোকজন ইনক্লুডিং জামালপুর, বিএনপির লোকজন বিএনপির লোকের উপর ক্ষিপ্ত হয়ে যাচ্ছে, তারাই ক্ষিপ্ত হয়ে যাচ্ছে। কেন? কি কারণে? কারণ আপনি তো আয় নাই চাঁদাবাজি যে করবেন, চাঁদাবাজি কয়বার করবেন ভাই?
আপনার কাছ থেকে আমি দিনে কয়বার ছিনতাই করতে পারবো, মাসে কয়বার আপনার কাছে চাঁদা নিতে পারবো, আমি যত বড় মস্তান হয়ে থাকি। আর আপনার কামাই না থাকলে আপনি কই থেকে দিবেন? কামাই থাকতে হবে, রোজগার থাকতে হবে, কিন্তু কর্মসংস্থান নাই, ব্যবসা নাই, প্রতিষ্ঠা কোনো নতুন সম্ভাবনাও দেখতেছি না। আপনি দেখেন বিএনপি ক্ষমতায় আসার পরে একটা ঘোষণা দিতে পারে নাই যে অমুক বন্ধ কারখানাটা আমরা চালু করব, তমক বন্ধ ফ্যাক্টরিটা আমরা চালু করব, বা নতুন একটা প্রকল্প হাতে নেব, বলার সাহস পেয়েছে? পারে নাই। বরং একটা বিএনপির এক মন্ত্রী বলে ফেলছে যে যা কিছু করেছে সব জিয়াউর রহমান করেছে, উন্নয়ন করেছে। এই গপ্প মানুষ খাবো? জানবরে বাসে এই গপ্প খাবে? এই সমস্ত গল্প খাবে? তারা কি পয়েন্ট দিতেছে? খালেদা জিয়া প্রথম মুক্তিযোদ্ধা। এরা এরা এক মন্ত্রী তো বলেই ফেলছে যে বাংলাদেশকে জন্ম দিয়েছে নাকি, বাংলাদেশকে জন্ম দিয়েছে এই বিএনপি। ভাগ্যিস বলে নাই পাকিস্তানকে জন্ম দিয়েছে বিএনপি, ভাগ্যিস এইটা বলে নাই। এই জন্য আলহামদুলিল্লাহ বলেন। তো এই যে আপনি যেটা যে মন্ত্রী বলেছে অভ্যুত্থানটা তো ঘটবে, অভ্যুত্থান না বিপ্লব। অভ্যুত্থান হলে আবার নির্বাচন হবে, হবে না? আমি জানি আপনি কি প্রশ্ন করবেন, উত্তরটা এখানে দিয়ে শেষ করে দিই। সেটা হলো যে তারা বলেছে আওয়ামী লীগ নিষিদ্ধ করে। অভ্যুত্থান কেন হবে না? কারণ অভ্যুত্থান করলে আবার নির্বাচন দিতে হবে। আওয়ামী লীগ ওই ব্যবসায় আর যাবে না। আওয়ামী লীগের পুরনো ব্যবসায় যাবে না। আপনি লিখে রাখেন আপনার চ্যানেলের মাধ্যমে, প্রথম আমি বললাম এটা, আওয়ামী লীগ আর পুরনো ব্যবসায় আর যাবে না। অনেকে আওয়ামী লীগের যাই বলেন যে আওয়ামী লীগ গিয়ে, কেউ আমার বলেছে আওয়ামী লীগ ক্ষমতায় যাওয়ার সাথে আবার মৌলবাদী শক্তির সাথে আপোষ করবে, আমলার সাথে আপোষ করবে, সবকিছু নাকি আপোষ করবে। আমার কেন যেন মনে হয় এবার আর আপোষ খাপোষের রাজনীতি আর চলবে না। কারণ আওয়ামী লীগের যারা সাধারণ কর্মী তারা যেভাবে নির্যাতিত, নিপীড়িত, আজকেও দেখলাম এই দেশে দেখেন বিনিয়োগ তো হচ্ছেই না। বরং আজকে একটা খবর একটু আগে পেলাম যে কোথায় যেন আমাকে একজন মেসেজ করেছে, কারণ চলে গিয়েছিল তো, তাই আমি অত কিছু জানতে পারি নাই, দেখতে পারি নাই, ঠিক মনে নাই। এক পলক দেখলাম যে আওয়ামী লীগের বাস, ওই এলাকায় যত আওয়ামী লীগের পরিবহন ব্যবসায়ী তাদের সকল বাস জ্বালিয়ে দিয়েছে। আপনি বলেন তো এই দেশের এর কি মেসেজ গেল? কি মেসেজ গেল? আমার কাছে এখনো যত বিনিয়োগকারী আসে, আমি সবাইকে আমি প্রথমে চাই তারা বাংলাদেশে বিনিয়োগ করুক। কিন্তু এই সমস্ত নিউজ কি মেসেজ দেয়? কালকে আমার কথা একজন লোক কিছু টাকা বিনিয়োগ করেছে বাংলাদেশে। দেশ তো, আমার দেশ তো আগে, আমার দেশ তো আগে, তাই না? আমি যতই রাগ করি, যতই ক্ষুব্ধ হয়, আমার দেশ তো আগে। এই বিনিয়োগটা অন্য জায়গায় হওয়ার কথা ছিল। আমি কালকে থেকে সেখানে শুরু করে দিয়েছি, তাকে পাঠিয়ে দিয়েছি যে আপনি যান বাংলাদেশে বিনিয়োগ করেন। দেশ তো আমার দেশের মানুষ কষ্ট করবে, আমাদের দেশের মানুষ, আমার আত্মীয় স্বজন, আমার বন্ধু বান্ধব, আমাদের দেশের নাগরিক, আমার ভাষার কথায় বলে, আমাদের সংস্কৃতির মানুষগুলি কষ্টে থাকবে বলেছি। এই দেখেন আজকেই শুনলাম যে আওয়ামী লীগের যত পরিবহন আসছিল একটি জেলার কোন বাস স্ট্যান্ডের নাম মনে নাই, সেইখানে তারা পুরে দিয়েছে। এটা কোনো বুদ্ধিমানের কাজ? মানুষ সারা পৃথিবীতে বিনিয়োগকে ওয়েলকাম জানায়, বাংলাদেশ একমাত্র দেশ যেখানে বিনিয়োগ করলে আরো ধ্বংস করে দেয়। এই সিমটম কি? তো অভ্যুত্থান হবে না? অভ্যুত্থান তো হবেই না, বিপ্লব হবে। কারণ আওয়ামী লীগ এবার কোনো আপোষ করবে না, সরাসরি বিপ্লবী সরকার গঠন করে তারা ক্ষমতা নিবে। আপনি দেখেন আমার এই কথাটা সত্য হবে। আর যদি আওয়ামী লীগ বিপ্লব করে ক্ষমতায় না আসে, তাহলে আওয়ামী লীগেরও পতন ঘটবে। কারণ বিপ্লবী সরকার ছাড়া আপনি বিপ্লবী বড় বড় পরিবর্তন আনতে পারবেন না, পারবেন না। এই জুলাই সন্ত্রাসীদের সেই সুযোগ ছিল, তারা করে নাই। কারণ জুলাই সন্ত্রাসীদের উদ্দেশ্য তো দেশে বিপ্লব করা ছিল না, তারা অন্য দেশের কামলা দিছে। কামলা দেওয়া বোঝেন তো? কামলা মানে যারা দিনমজুরি ঘাটে, তারা অন্য দেশের হয়ে কামলা দিছে। তারা তো আসলে বিপ্লবী নেতা না। তারা বিপ্লবীও না, বিপ্লবী নেতা না, প্রশ্নই আসে না। এখানে ঝড়ে বোক মেরে আমার ভাবির পোলারা যারা মেম্বার হইতে পারবে না তারা আজ এমপি। তো আওয়ামী লীগ তো এই ভুল করবে না। আওয়ামী লীগ ওই ভুল করবে? নির্বাচনের নামের বিটলেমিতে আর যাবে না। আর আগামীতে যদি আওয়ামী লীগ নির্বাচন ছাড়া ক্ষমতায় যায়, এরা কোন মুখে বিরোধিতা করবে? এই যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিয়েছে, বিএনপিকে নিষিদ্ধ করে দিবে, এরা কোন মুখে কথা বলবে? আপনি পারবেন তখন বিএনপির পক্ষে কথা বলতে? ভূঁইয়া সাহেব পারবে? আমি পারবো? আমরা চাইলেও তো পারবো না। কারণ তখন তারা দলিল দেখাবে, এই যে বিএনপি তো আমাদের নিষিদ্ধ করে দিয়েছিল। আমরা নিষিদ্ধ করে দিয়েছি। কারণ আমাদের খাঁটি বাংলায় একটা প্রবাদ আছে, গ্রামের মানুষ বলে থাকে, জামালপুরে এটা বেশি চলে এই কথাটা। সারা বাংলাদেশেই চলে, যেহেতু কৃষি প্রধান দেশ, বক্তব্যটাও কৃষি। সেটা হচ্ছে যে আগের হাল যেদিকে যায়, পিছের হাল সেই দিক দিয়েই যাবে। তো এরা শিখাই দিল বিএনপির মতো, আওয়ামী লীগের মতো বড় দল নিষিদ্ধ করা যায়, যারা বাংলাদেশকে জন্ম দিয়েছে। যে দলটা বাংলাদেশকে পয়দা করেছে, সেই দল যদি আপনি নিষিদ্ধ করতে পারেন, ওই কোথাকার কোন জামাত, কোথাকার কোন ভাবির পোলাদের দল, কোথাকার কোন বিএনপি, সেগুলো নিষিদ্ধ করতে আপনার সমস্যাটা কি? তখন অবশ্যই বাংলাদেশে চিঙ্কুব বাম, মিঙ্কুব বাম, সিংকুব বাম, জালিয়াত বাম, এরা দেখবেন গলা ভারবে। এখন কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধতার ব্যাপারে তাদের গলা আওয়াজ কম দেখতেছেন। মিনমিন মিনমিন করে ওই কমিউনিস্ট পার্টির সেক্রেটারি সাহেব নাকি, না, কমিউনিস্ট পার্টির এক নেতা বলেছে আমরা আওয়ামী লীগ নিষিদ্ধ চাই না।
এইভাবে আস্তে আস্তে বলে যাতে কেউ না শুনে আর কি, ভুলে যেন জোরে বললে আবার শুনে ফেলবে, তো আস্তে আমরা সব বক্তব্য জোরে জোরে দেয়, আওয়ামী লীগ নিষিদ্ধ আমরা চাই না, আস্তে করে বলে যাতে এটা না শুনে আর কি। ঠিক আছে, এইভাবে তো তখন তারা কি বলবে, তখন দেখবেন গলা ভারবে এই বাংলাদেশের বুদ্ধিজীবী, এই ফ্রড মাজার রানু মোহাম্মদেরা, এই চিঙ্কুবাম শহীদুলেরা, আরো যত বাংলাদেশের চিঙ্কুবাম চক্করবর্তী বক্করবর্তী এরা আছে, এরা দেখবেন যেদিন আওয়ামী লীগ নিষিদ্ধ হবে, জামাত নিষিদ্ধ, কি চিৎকার চেঁচামেচি করবে, গণতন্ত্র গেল, গণতন্ত্র খতরেমে, গণতন্ত্র খতরেমে, আর জামাত তো বলবো ইসলাম খতরেমে। এই দুটো বয়ান নিয়ে তারা আসবে। এই বামপন্থী সিঙ্কু মিঙ্কু সিঙ্কু পিঙ্কু যারা আছে, এই বামপন্থীরা এবং ডানপন্থীরা, এরা তখন বলবে আওয়ামী লীগ এই দেখো বাকশাল কায়েম করে ফেলেছে, এখন কিন্তু বাকশালের আব্বা কায়েম হয়ে আছে বাংলাদেশে। তো আওয়ামী লীগকে বিপ্লবী দল ছাড়া ফিরে আসার কোনো সুযোগই নাই। মানে এই বিএনপি ধাক্কাইতে 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 নিয়ে যাচ্ছে। আমি একটা উদাহরণ দিয়ে শেষ করে দিচ্ছি, আর 1 মিনিট। আমি তখন ছাত্র ইউনিয়ন করি, আর স্পষ্ট মনে আছে। ঠিক আছে, এই ঘটনাটা আমাকে বলেছিলেন, আমাকে না, বেশ কমপক্ষে 20-30 জন সেখানে ছিলাম, আমাদের সামনে কথা বলেছেন। খালেদা জিয়াকে তিনি জিজ্ঞেস করেছিলেন, মঞ্জুরুল হাসান খান তখন তিনি কমিউনিস্ট পার্টির সভাপতি, তিনি খালেদা জিয়াকে বলেছিলেন যে ভাবি, এটা আমি কয়েক জায়গায় বলেছি এবং লিখেছি, এমন না যে এখন বলতেছি তা না, বলেছে ভাবি আপনি কেন স্বাধীনতা বিরোধী জামাতকে নিয়ে আসলেন, কেন এদের সাথে আপনি ঐক্য করলেন, কেন এদের সাথে আপনি নিয়ে জোট করলেন, এটা তো ঠিক হয় নাই। কি জবাব দিয়েছিল খালেদা জিয়া জানেন? এটা মঞ্জুরুল হাসান খানের কথা। খালেদা জিয়া তো মারা গেছে, মঞ্জুরুল হাসান খান এখনো মারা যায় না। এটা এমন না যে এখন বলতেছি, বারবার বলছি। এটা ভুল হইলে তিনি প্রতিবাদ করতেন, কারণ যারা বামপন্থী রাজনীতি করে মঞ্জুরুল হাসান খানের সাথে সম্পর্ক ভালো, তারা অনেকে আমার সেই পোস্ট দেখেছে, আমার এই কথাগুলো শুনেছে। মনে করেন যে বলছে, যখন বলছে যে কমরেড, আমার কোনো উপায় ছিল না, শেখ হাসিনা আমার ধাক্কাইতে 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 জামাতের মধ্যে আমার ফেলে দিছে। এটা খোদ খালেদা জিয়ার বয়ান। কে বলেছেন? কমিউনিস্ট পার্টির সভাপতি মঞ্জুরুল হাসান খান। কার সামনে বলেছেন? আমি সহ 20-25 জন বা 30 জন লোক সেদিন আমরা কমিউনিস্ট পার্টির সেই অফিসে ছিলাম, তিনি সেদিন এই কথাটা বলেছেন। তাহলে সেই ভাষাকে আমি কপি করে বলতে চাই, আমাদের তো আবার জ্ঞান কম, আমাদের নিজস্ব বয়ান দিলে মানুষজন বলে আমাদের কি জ্ঞান আছে, আমাদের জ্ঞান নাই, ভাবনা নাই, তাই কপি করতেছি। আবার একটু আগে তো আমার ভাবির পোলার বয়ান কপি করলাম, এবার একটু মুরব্বীদের বয়ান কপি করি, তা আবার বাম, এই উদাহরণ দিলে তো আমার গালে দিতে পারবো না। তো তার ভাষায় যদি আমি বলি যে আওয়ামী লীগকে আপনারা ধাক্কাইতে 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 আমার ভাবির পোলারা ধাক্কা দেয়, তা আমার ভাবির পোলারা তো ধাক্কা দিয়ে তো বিএনপির কমাতে ফেলাই দেয়। তো আমার ভাবির পোলারা আওয়ামী লীগকে ধাক্কাইতেছে, বিএনপি ধাক্কাইতেছে, জামাত ধাক্কাইতেছে, আরো কত নাম না জানা ভাবির পোলারা ধাক্কাইতেছে, আওয়ামী লীগের ধাক্কাইতেছে, সেনাবাহিনী ধাক্কাইতেছে, আমলারা ধাক্কাইতেছে, সাংবাদিকেরা ধাক্কাইতেছে, সিঙ্কুবামেরা ধাক্কাইতেছে, বিদেশিরা ধাক্কাইতেছে, পাকিস্তান ধাক্কাইতেছে, আইএসআই ধাক্কাইতেছে, তুরস্ক ধাক্কাইতেছে। ধাক্কাইতে 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 আওয়ামী লীগকে এমন জায়গায় নিয়ে গেছে, আওয়ামী লীগকে এমন জায়গায় নিয়ে যাইতেছে এরা, সর্বশেষ তারা বলেছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে, করবে কার্যক্রম, এর মাধ্যমে তারা আওয়ামী লীগকে বিপ্লবী দল হতে বাধ্য করবে। আওয়ামী লীগ কিন্তু বিপ্লবী দল না, আবার আপনাকে বলি, কারণ আওয়ামী লীগের যে রাজনীতি, তার যে ম্যানিফেস্টো, তার যে গঠনতন্ত্র, বিএনপি বা আওয়ামী লীগ এই দলগুলো বিপ্লবী দল নয়, তাই না? অর্থনীতির ভাষায় এরা, সরি রাজনীতির ভাষায়, রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় এরা বিপ্লবী দল নয়। কিন্তু আপনি যখন একটা মানুষকে বেশিক্ষণ ধাক্কাবেন ধাক্কাবেন, তখন সে বিপ্লবী হয়ে যাবে। যেমন ধরেন বিড়ালকে যদি আপনি ঘর দরজা জানালা বন্ধ করে পেটান, যে উদাহরণটা দিয়ে থাকে, তখন বিড়াল কিন্তু বাঘ হয়ে যাবে, আপনি তখন তার সাথে সামনে পারবেন না, কোলাইতে পারবেন না। তো আওয়ামী লীগকে আপনি জোর করে, আওয়ামী মানে আমি বলতেছি এই বর্তমান সরকার ও বিরোধী দল, মুসলিগের সরকার ও বিরোধী দলের কথা বলতেছি, এরাই বাংলাদেশ হলো পৃথিবীর একমাত্র দেশ যেখানে কোনো বিরোধী দল নাই। একটা দল 2 ভাগে ভাগ হয়ে 2 টিমে বসে আছে, অর্থাৎ এরা প্রীতি ম্যাচ খেলতেছে। ঠিক আছে, এরা ফ্রেন্ডলি ম্যাচ খেলতেছে সংসদে বসে, এগুলো আমরা বুঝি, কারণ আমরা তো সুজি খাই না। আমার ভাবির পোলারাদের চাইতে তো বয়স আমার কমে নাই। তো এরা যেভাবে আওয়ামী লীগকে ধাক্কাচ্ছে, আওয়ামী লীগ বিপ্লবী দল হয়ে যাবে, তখন আপনি টিকতে পারবেন না, কারণ আওয়ামী লীগের কিন্তু বহু মানুষ বাংলাদেশে আওয়ামী লীগ করে। সেটা আবার একটু বলি যে বিএনপিও কিন্তু তাই, বিএনপি যদি কখনো বিপ্লবী দলে পরিণত হয়, কথার কথা, যদি আর সম্ভাবনা 1%, মানে 100-র মধ্যে 1% ধরতে পারেন, যদি হয় বিএনপিরও বিপ্লবী দল হলে যে কোনো সরকার বিপদে পড়বে। তেমনি এই আওয়ামী লীগ যদি বিপ্লবী সরকার হয়, যার সম্ভাবনা আমি 90% দেখতেছি, যদি এভাবে চলতে থাকে, মাঝখানে যদি আবার অপশন দেয় আওয়ামী লীগকে স্বাভাবিকভাবে ফিরতে, সেটা আলাদা কথা। কিন্তু যদি অপশন না দেয়, এই যে তারা যেটা বলছে আওয়ামী লীগ নিষিদ্ধ করবে টোটালি, যদি সত্যিই তা করে, তাহলে আওয়ামী লীগের আর কোনো পথ থাকবে না বিপ্লবী ছাড়া। আর আওয়ামী লীগের যত মানুষ রয়েছে, যত কর্মী, যত সমর্থক, আওয়ামী লীগের জন্য বিপ্লবী দল গঠন করা কোনো বিষয়ই না। আওয়ামী লীগের যদি 64 জন ব্যক্তিকে দায়িত্ব দেয় আর 10 জনকে হাইকমান্ড বানায়, 10 জন কমান্ডিং এ থাকলে 64 জেলায় দায়িত্ব দেয়, বা ধরেন 560টা উপজেলা, 560টা উপজেলায় যদি 560 জনকে দায়িত্ব দেয়, অর্থাৎ 1000 জন যদি সরাসরি এই দেশে বিপ্লবের নেতৃত্ব দেয়, আপনি এই দলটাকে ঠেকায় রাখতে পারবেন না, কারণ আওয়ামী লীগের সেই সক্ষমতা,
সেই সাংগঠনিক ক্ষমতা, সেই অর্থনৈতিক ক্ষমতা, সেই রাজনৈতিক ক্ষমতা, আন্তর্জাতিক ক্ষমতা তার আছে। আওয়ামী লীগ যদি বিপ্লবী মাত্র 20% লোক বিপ্লবী হয়ে যায়, এই দেশের সেনাবাহিনী, পুলিশের আলাপ তো নাই, পুলিশের তো আমার ভাবির পোলারাই ভয় পায় না, এই দেশের সেনাবাহিনী পালায় ব্যারাক থেকে একটাও বেরোবে না। আমি লিখিত দিতে পারি, 20% আওয়ামী লীগ যদি বিপ্লবী হয়ে যায়, সেনাবাহিনী জিন্দেগিতে ব্যারাক থেকে বেরোবে না। আর যদি 50% আওয়ামী লীগ বিপ্লবী হয়ে যায়, 50% না, 40% আওয়ামী লীগ বিপ্লবী হয়ে যায়, তাহলে এই দেশে বিপ্লবী সরকারই থাকবে 20 বছর, আপনি কিছুই করতে পারবেন না। এই কোনো দেশি বিদেশি কোনো শক্তি এদের কিছু করতে পারবে না। আর এটা করতেছে কারা? বাধ্য করতেছেন বিপ্লবী সরকার হতে। তো বিপ্লবী সরকার হলে লাভ হতে পারে, ক্ষতি হতে পারে। যদি ভালো হয়, লাভ হয়, ধরেন আওয়ামী লীগ বা কোনো দল, বাংলাদেশের যে কোনো বড় দলগুলো বিপ্লবী সরকারে পরিণত হলে বা বিপ্লবী সরকার আসলে জনগণের হয় খুব লাভ হবে, না হলে দেশের লাভ হবে, জনগণের লাভ হয়, না হয় খুব ক্ষতি হবে। সেটা আমরা জানি না। আওয়ামী লীগ যদি বিপ্লবী, তবে আমার মনে হয় আওয়ামী লীগ যদি বিপ্লবী সরকার হিসেবে আসে, শেখ হাসিনার নেতৃত্বে, আওয়ামী লীগের নেতৃত্বে মুক্তিযুদ্ধের পক্ষের মানুষগুলো যদি বিপ্লবী সরকার গঠন করে, তাহলে আমার মনে হয় দেশের জন্য ভালো হওয়ার সম্ভাবনা বেশি। আমি বলছি না যে 100% হবে, কিন্তু খুবই বেশি। এই দেশে আওয়ামী লীগের নেতৃত্বে মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তি যদি বিপ্লবী সরকার গঠন করে, আমার মনে হয় বর্তমান তথাকথিত এই মুসলেকা সরকার এবং মুসলেকা বিরোধী দল তারা আওয়ামী লীগকে ওই দিকে নিচ্ছে। জি, ধন্যবাদ। আজকে বাংলাদেশে ইউনূসের আপনার ইয়েটা কি, ইমেজটা কি? সারা বাংলাদেশ জেনে গেছে না ইউনূস কত বড় একটা নরপিশাচ। এই ইউনূসের দেয়া নিষেধাজ্ঞা, এটার তো প্রথম কথা তো ইউনূসেরই কোনো বৈধতা নাই, এমনকি সেই ধারাবাহিকতায় তারেক রহমানের সরকারেরও কিন্তু কোনো বৈধতা নাই। আবার তারেক রহমানের সরকার যে রাজনৈতিক প্রক্রিয়ার অংশগ্রহণ করে দীর্ঘস্থায়ী তার দলের স্বার্থ টেকসই করবেন, সেই প্রজ্ঞা তারেক রহমানের নাই। তারেক রহমানের দলের দুই একজনের মধ্যে থাকলেও থাকতে পারে, কিন্তু আমরা ওদের কারো বডি ল্যাঙ্গুয়েজে সেটা দেখি না। কিভাবে দেখব বলেন তো বাড়ি ভাই? যদি বিএনপির মতো দলের আপনার সর্বোচ্চ তাদের বুদ্ধিবৃত্তিক, বুদ্ধিদাতা, বুদ্ধিজীবী হয় মির্জা ফখরুল আলমগীরের জামাই ফাহাম আব্দুস সালাম, কিংবা আরেকটা ছেলে আছে, আপনারা খেয়াল করেছেন কিনা, রেজাউল করিম রনি, এই ধরনের কূপমণ্ডুক আপনার অর্ধজঙ্গি পূর্ণ জঙ্গিরা যদি বিএনপির মতো একটা দলের যেখানে যথেষ্ট জনসমর্থন আছে, তাদের যদি বুদ্ধিবৃত্তিকতায় এই ধরনের আপনার এই নাদান অর্বাচীনরা যদি তাদের বুদ্ধিজীবী হয়, তাহলে সেই বিএনপির বুদ্ধিটা আসবে কোথা থেকে? তাদের প্রজ্ঞাটা কোথা থেকে আসবে? আপনি দেখবেন আজকে আমরা আওয়ামী লীগের আপনার ল্যাক অফ ইফিসিয়েন্সি নিয়ে অনেক কথা বলেছি, কিন্তু আজকে কিন্তু এটা পরিষ্কার, বাংলাদেশে এখন পর্যন্ত আওয়ামী লীগই সেরা, ওই ওবায়দুল কাদেরই সেরা, হাসান মাহমুদই সেরা। যতই আমরা কথা বলি, বিএনপির সরকারে আমি এখন পর্যন্ত এমন একটা মন্ত্রী দেখলাম না। ওবায়দুল কাদের তো মন্ত্রী হিসাবে অনেক যোগ্য, ওনার মন্ত্রণালয় থেকে তো সবচেয়ে, এই যে আমরা যাদের কথা বলে বলে যাদেরকে গালাগাল করেছি, সে হাসান মাহমুদের সমান যোগ্য কোনো মন্ত্রী কিন্তু এই তারেক রহমানের মন্ত্রিসভায় নাই। ডক্টর মোমেনের আপনার যে জ্ঞান, সেইটা বিএনপির এই পুরো মন্ত্রিসভার সবগুলা মানুষের জ্ঞান যোগ করলে এক হবে না। এই অবস্থায় বাংলাদেশের মানুষ ওই যেভাবে সবাই ভাবে যে ইরানে এই যুদ্ধে জিতে যাচ্ছে, এই স্বপ্নেই আপনার পড়ে থাকবে, এবং বাংলাদেশের মানুষ এর মধ্যে ক্ষতিগ্রস্ত হচ্ছে। কিন্তু এই অনুভবগুলা যখন একসাথে আসবে, আপনার মানুষ কিভাবে ক্ষতিগ্রস্ত হলো, তার দেশ কোথায় চলে গেল, এই সবগুলা কিন্তু অচিরে ব্যাকফায়ার করবে, এবং সেই যেই আপনার পুনরুত্থান হবে রাজনীতির, সেখান দিয়ে আওয়ামী লীগ দেখবেন যে চোখের পলকে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় চলে এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এইটা কিন্তু এখন অটোমেটিক হয়ে যাচ্ছে। এবং আমি যেটা আগেই বলেছি যে যেই হারে যেই পথে আপনার ইউনূস গেছে, সেই পথে তারেক রহমান যাবে। এবং আমি দেখবেন আমার কথার মধ্যে আমি কিন্তু কোনো ভবিষ্যৎবাণী করি না, আমি একটাই কনসিস্টেন্ট কথা বলেছি যে বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধি আনার জন্য আওয়ামী লীগের এবং এই মুহূর্তে শেখ হাসিনার কোনো বিকল্প বাংলাদেশের মানুষের কাছে নাই। যত তারা বিএনপিকে দিয়ে প্র্যাকটিস করবে, আপনার ইউনূসকে দিয়ে প্র্যাকটিস করবে, তাদের মূল ভাইটাল ফোর্স যেটা রাষ্ট্রের অর্থনীতি, সেটা কিন্তু দিন দিন আপনার শুকিয়ে যাবে, অর্থাৎ রক্ত শুকিয়ে যাচ্ছে। বাঙালি কিন্তু
টের পেতে শুরু করেছে এবং দুর্ভিক্ষ হানা দিতে পারে। কে এই জায়গা থেকে কে সাহস করবে এখান থেকে বাংলাদেশকে উদ্ধার করতে? শেখ হাসিনা ছাড়া তো আর কাউকে দেখি না। বাকি যারা সাহস করবে ওগুলো চুরি ডাকাতি করতে আসবে, যেভাবে ইউনূস এসেছিল। ইরান যুদ্ধ অবশ্যই ক্ষতিগ্রস্ত করবে দীর্ঘমেয়াদে, কিন্তু এখন পর্যন্ত কোনো ক্ষতি করে নাই। এখন পর্যন্ত আমরা যে পেট্রোল পাম্পের লাইন দেখতেছি, এটা হলো বিএনপি সরকারের ব্যর্থতা, তাদের ম্যানেজমেন্টের ব্যর্থতা, তাদের আপনার ইনএফিসিয়েন্সি। এখনই ওই তেলের টাঙ্কিতে টান পড়ে নাই, কিন্তু বিষয়টা হলো এরা আগাম ভয় পেয়ে গেছে। কিন্তু যুদ্ধ যদি দীর্ঘস্থায়ী হয়, হরমুজ প্রণালী যদি বন্ধ থাকে, তখন তো আপনার ক্ষতিগ্রস্ত হবেই। এই 2 দিন আগেই তো কয়েকটা জায়গায় লেখালেখি হইলো যে সবার আগে ক্ষতিগ্রস্ত হবে, বিশেষ করে জ্বালানি তেলের নিরিখে চিন্তা করলে বাংলাদেশ। এবং সেইখান থেকে এই ধরনের কোনো সমস্যা যদি সত্যি হয়, সেই ধরনের সমস্যা মোকাবেলার করার মতো আপনার কলিজা গুদ্দা তো এই বিএনপির তারেক রহমানের নাই। আপনারা কি দেখেন নাই এই প্রধানমন্ত্রী খালেদা জিয়া কি বলেছিলেন? বলেন নাই যে উনি এই যে পদ্মা ব্রিজ হবে আপনার বাঁশ আর কাঠ দিয়ে, সেখান দিয়ে আপনারাও যাবেন না, আমিও যাব না, ওটা ভেঙে পড়বে। হ্যাঁ, আপনি কি মনে করেন তারেক রহমানের চেয়ে তো বেগম খালেদা জিয়া অনেক বেশি প্রজ্ঞাবান ছিলেন, অনেক বেশি সাহসী ছিলেন? তো সেই মায়েরই তো সন্তান জনাব তারেক রহমান। একটা দ্বিতীয়